পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও বিরোধী দলীয় এমপিরা। স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলীয় এমপিরা। এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারিতে জড়ান তারা। খেলা জমছে। আমি প্রথমে ভাবছিলাম আসলে একটা সিদ্ধান্ত নিবে, তবে এই টাইপের হুলস্থুল সিদ্ধান্ত নিবে সেটা অনেকে বোঝেন না। যদি শুনতে ভালো লাগে, অর্থাৎ আপনার ছুটবে না। একটা বড় খবর দিই দর্শক, প্রস্তাব পুরোপুরি খারিজ করে দিয়েছে। এক কথায় লাথি মেরে উড়িয়ে দিয়েছে। 10টা শর্ত সমেত একটা কড়া জবাব ধরিয়ে দিয়ে বলেছে, এই নাও আমাদের শর্ত। আমরা এখানে সুবিধা নেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি জনগণের অধিকার প্রোটেক্ট করার জন্য। কিন্তু শেষ মুহূর্তে এসে এই রাস্তাটাও সরকারি দল ভঙ্গ করেছে। তাহলে কোন জায়গা থেকে এই কলকারিন আলাদা হয়? এইভাবে একটা গণতান্ত্রিক পার্লামেন্ট চলতে পারে না। তারা নিজেদের সাথেই নিজেরা তাদের কথা রক্ষা করেন নাই, জাতির সাথে রক্ষা করেন নাই। সংসদে ও সংসদের বাইরে জামাত ইসলামী অসাধারণ ভূমিকা পালন করছে। এক কথা যদি বলি, বিএনপিকে জামাত খেলে দিয়েছে। জামাত তার ভবিষ্যৎ ক্ষমতার রাস্তা পাকাপোক্ত করছে। আপনাদের উপর থেকে বিশ্বাস উঠে গেছে, আর এটার প্রমাণ পাবেন এই সামনেই প্রমাণ পাবেন। দেখেন এখনো সময় আছে, সবাইকে এক জায়গায় নিয়ে আসেন, মানুষের চাওয়া পাওয়া পূরণ করেন। সবচেয়ে বড় কথা, গণভোটের অধিকারটা দিতে হবে। যে বিএনপির মুখোশ টেনে ছেড়ে ফেলছেন। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার যে অভাবনীয় সখ্যতা এবং রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে, তা নিয়ে আজ পুরো দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি তো দীর্ঘদিন ঘুম ছিলেন। তিনি যদি আদতেও সত্যিই যদি ঘুম হয়ে থাকতেন, তাহলে ঘুম কমিশন কেন বাদ দেওয়া হলো? নাকি তাকেও ওইখানে নিয়ে এইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। তাদের প্রভুদের ইচ্ছা তারা এখানে বাস্তবায়ন করছে। আর নাহলে আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছলচা তৈরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সব পাস করে নেওয়া হয়। কারণ স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর, সেইখানে মাননীয় মন্ত্রীকে কেন সভাপতি হতে হবে? আওয়ামী লীগ ও জামাতকে এক কাতারে ঠেলে দিয়ে নজিরবিহীন ভুল করছে বিএনপি সরকার। নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে তার সকল কিছু ঘটে চলেছে, তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রু শত্রু আমার বন্ধু। কিন্তু 2026 সালের এই নতুন বাংলাদেশের রাজনীতিতে এখন শুধু শত্রুর বন্ধু হচ্ছে না, বরং আদর্শ, ক্ষোভ এবং অধিকার আদায়ের লড়াইয়ে এমন কিছু অপ্রত্যাশিত রাজনৈতিক জোট বা সখ্যতা তৈরি হচ্ছে, যা বর্তমান ক্ষমতাসীন দলের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। আমরা আজ এমন এক রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা শুধু সংসদের ভেতরে নয়, বরং রাজপথের পুরো হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। আর এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন একজন নারী, যিনি একসময় ছিলেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক এবং ফায়ার ব্র্যান্ড নেত্রী। কিন্তু আজ তিনি স্বতন্ত্র এমপি হিসেবে সংসদে দাঁড়িয়ে সেই বিএনপিরই মুখোশ টেনে ছেড়ে ফেলছেন। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার যে অভাবনীয় সখ্যতা এবং রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে, তা নিয়ে আজ পুরো দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আজ আমরা অত্যন্ত গভীর লজিক, ফ্যাক্ট এবং পর্দার আড়ালের খবর দিয়ে প্রমাণ করব কেন হঠাৎ করে রুমিন ফারহানা এনসিপির সুরে কথা বলছেন। সংসদে স্পিকারের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সেই ঐতিহাসিক অনুরোধের পেছনে আসল মেসেজ কি ছিল? আপ বাংলাদেশ এবং এবি পার্টি থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখগুলো কেন এনসিপির নিচে এসে জড়ো হচ্ছেন, এবং আগামী 12 এপ্রিল রাজনীতিতে কি এমন ঘটতে যাচ্ছে যার ভয়ে বিএনপি সরকারের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রথমেই আসুন জাতীয় সংসদের ভেতরের সেই চমকপ্রদ এবং আইকনিক ঘটনাটির দিকে নজর দিই। আপনারা জানেন, দ্বাদশ জাতীয় সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। নিজের পুরনো দল বিএনপির সাথে তার আদর্শিক এবং কৌশলগত দ্বন্দ্ব এখন চরমে। তিনি সংসদে দাঁড়িয়ে বিএনপির প্রতিটি অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে রীতিমতো অগ্নিঝরা বক্তব্য রাখছেন, যেমনটি তিনি রেখেছিলেন আওয়ামী লীগের আমলে। সম্প্রতি সংসদে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার জন্য বরাদ্দকৃত সময় শেষ হয়ে গেলে যখন স্পিকার তার মাইক বন্ধ করে দেওয়ার উপক্রম করেন, ঠিক তখনই ঘটে যায় এক অভাবনীয় দৃশ্য। সংসদের বিরোধী দলীয় হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বয়ং দাঁড়িয়ে স্পিকারকে বিনীত অনুরোধ করেন যাতে রুমিন ফারহানার সময় বাড়িয়ে দেওয়া হয়, এবং স্পিকার সেটি দিয়েছিলেন। রাজনীতিতে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। একজন তরুণ বিরোধী দলীয় হুইপ একজন স্বতন্ত্র এমপির জন্য সময় চেয়ে নিচ্ছেন। এটি শুধু একটি সৌজন্যমূলক আচরণ ছিল না, এটি ছিল একটি বিশাল রাজনৈতিক সিগন্যাল। নাহিদ ইসলাম মূলত পুরো দেশকে এবং ট্রেজারি বেঞ্চে বসে থাকা বিএনপির সরকারকে বুঝিয়ে দিয়েছেন যে রুমিন ফারহানার সংসদে একা নন, তার বক্তব্যের পেছনে, তার সাহসের পেছনে এনসিপি এবং জুলাই স্পিরিটের পুরো সমর্থন রয়েছে, জামাত জোটের সমর্থন রয়েছে। রুমিন ফারহানা এখন আর শুধু একজন স্বতন্ত্র এমপি নন, তিনি সংসদে এনসিপি এবং জামায়াতে ইসলামীর সেই লজিক্যাল এবং ক্ষুরধার কণ্ঠস্বরের
প্রতিধ্বনি হয়ে উঠেছেন। রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে আসলে কি বলছেন, যার কারণে এনসিপি তাকে এতটা সমর্থন দিচ্ছে? তিনি সরাসরি আঘাত করছেন বর্তমান সরকারের ক্ষমতা কুক্ষিগত করার ভয়ঙ্কর মাস্টার প্ল্যানগুলোর উপর। তিনি অত্যন্ত জোরালো ভাষায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের তীব্র সমালোচনা করেছেন। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন একটি স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে কিভাবে নগ্ন দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। শুধু তাই নয়, সারা দেশের সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি না বসিয়ে নিজেদের দলীয় অনুগত লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার যে জঘন্য ফেসিবাদী প্র্যাকটিস শুরু করেছে বিএনপি, তার বিরুদ্ধেও কথা বলেছেন রুমিন ফারহানা। তিনি রীতিমতো সংসদে ঝড় তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার জুলাই স্পিরিটের আলোকে যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তৈরি করেছিল, বর্তমান সরকার কেন গায়ের জোরে সেগুলো বাতিল করে পুরনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যাচ্ছে? তার এই লজিক্যাল এবং আইনি যুক্তিগুলোর সামনে সরকারি দলের মন্ত্রী এমপিরা বারবার স্পিচলেস বা নিরুত্তর হয়ে পড়েছেন। কারণ রুমিন ফারহানার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে এনসিপি এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক দর্শনের সাথে মিলে যাচ্ছে, রাজনৈতিক এজেন্ডার সাথে মিলে যাচ্ছে। আর ঠিক এই জায়গা থেকেই রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় গুঞ্জনটি শুরু হয়েছে, ব্যারিস্টার রুমিন ফারহানা কি খুব শীঘ্রই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন? অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে এনসিপির শীর্ষ নেতাদের সাথে রুমিন ফারহানার নিয়মিত এবং অত্যন্ত নিবিড় যোগাযোগ চলছে, কথাবার্তা চলছে, দর কষাকষি চলছে। যদি তিনি সত্যি এনসিপিতে যোগ দেন, তবে তাকে দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী কোনো দায়িত্ব দেওয়া হবে। হতে পারে সেটা আন্তর্জাতিক দপ্তরে। দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকরা এই সম্ভাব্য যোগদানকে অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক হিসেবে দেখছেন, তারা গেম চেঞ্জার হিসেবে দেখছেন। তারা মনে করছেন এনসিপির কাছে রয়েছে দেশের আপামর তরুণ সমাজের বিশাল সমর্থন এবং রাজপথ কাঁপানোর অদম্য স্পিরিট। কিন্তু সংসদে বা আইনি লড়াইয়ে সরকারের ভুলগুলো ধরে ধরে কাউন্টার দেওয়ার জন্য তাদের একজন অত্যন্ত অভিজ্ঞ, শিক্ষিত এবং পুরোধার পার্লামেন্টারিয়ানের প্রয়োজন ছিল। রুমিন ফারহানা সেই শূন্য স্থানটি নিখুঁতভাবে পূরণ করতে পারবেন। তার আইনি প্রজ্ঞা এবং এনসিপির তারুণ্যের শক্তি একত্রিত হলে সংসদে বর্তমান সরকারের একচ্ছত্র আধিপত্য এবং মেজরিটির দম্ভ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তবে রাজনীতিতে মুদ্রার উল্টো পিছু থাকে। কিছু সমালোচক এবং সন্দেহপ্রবণ বিশ্লেষক এই সক্ষতাকে কিছুটা ভিন্ন চোখেও দেখছেন। তারা সতর্ক করে বলছেন যে রুমিন ফারহানার এজেন্ডা হয়তো পুরোপুরি জুলাই স্পিরিটের সাথে নাও মিলতে পারে। দীর্ঘকাল বিএনপির রাজনীতি করার কারণে তার নিজস্ব কিছু রাজনৈতিক হিসাব নিকাশ থাকতে পারে এবং তিনি হয়তো এনসিপির প্ল্যাটফর্মকে ব্যবহার করে স্রেফ বিএনপির ওপর নিজের ব্যক্তিগত রাজনৈতিক প্রতিশোধ নিতে চাইছেন। কিন্তু এনসিপির তরুণ নেতৃত্ব এই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছেন না, কারণ তারা জানেন বর্তমান ফেসিবাদী প্রবণতার সরকারকে ঠেকাতে হলে মেধা এবং সাহসের সমন্বয় অবশ্যই ঘটাতে হবে। এদিকে এনসিপি সূত্র থেকে পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনের অন্যতম লড়াকু এবং পরিচিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে। গত কয়েক সপ্তাহে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনাইদের মধ্যে কয়েক দফায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকগুলোর ফলাফলস্বরূপ আপ বাংলাদেশের শীর্ষ তিন নেতা আহ্বায়ক আলী হাসান জুনাইদ, প্রধান সমন্বয়কারী রাফি সালমান রিফাত এবং প্ল্যাটফর্মটির নারী মুখ ও মুখপাত্র শাহরিন সুলতানা ইরা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন। শুধু এই তিন নেতাই নন, তাদের সাথে জুলাই আন্দোলনের আরও প্রায় 25 থেকে 30 জন পরিচিত এবং প্রথম সারি যোদ্ধা এনসিপিতে যোগ দেবেন। এই যোগদানের সমীকরণটি বর্তমান সরকারের জন্য একটি বিশাল অশনি সংকেত, কারণ জুলাই বিপ্লবের পর যখন বিভিন্ন প্ল্যাটফর্ম আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, তখন সরকার ভেবেছিল এদের বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে তারা খুব সহজেই নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করতে পারবে। কিন্তু নাহিদ ইসলামের এই সুকৌশলী পদক্ষেপে সরকারের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। আপ বাংলাদেশ শুধু একা আসছে না, সূত্র বলছে বর্তমান রাজনৈতিক আরেক আলোচিত দল এবি পার্টি থেকেও একটি বড় এবং প্রভাবশালী অংশ এনসিপিতে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে। এবি পার্টির এই অংশটি মনে করে পুরনো রাজনৈতিক কাঠামোর ভেতরে থেকে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, তাই তারা সরাসরি তরুণদের নেতৃত্বে থাকা মূল ধারায় যুক্ত হতে চাইছে। খুব দ্রুতই, সম্ভবত আগামী 12 এপ্রিল, একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এই সমস্ত জুলাই যোদ্ধা এবং নতুন রাজনৈতিক মুখগুলোকে এনসিপিতে বরণ করে নেওয়ার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। এই পুরো দৃশ্যপট আমাদের সামনে 2026 সালের রাজনীতির এক নতুন এবং রোমাঞ্চকর ক্যানভাস তুলে ধরছে। আওয়ামী লীগ ও জামাতকে এক কাতারে ঠেলে দিয়ে নজিরবিহীন ভুল করছে বিএনপি সরকার। অচিরেই বিএনপি টের পাবে তারা কি করেছে। দর্শক, অবশ্য তারেক রহমান কিংবা বিএনপি সরকার তারেক রহমানের নিজের কারণে যে ডুববে তা না, কিছু বাচাল তারেক রহমানকে ডুবাবে। যেমন আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের আমার ভাইরা অনেকে পর্যালোচনা করছেন যে কাদের বাচালতার কারণে আজকে এই অবস্থা। এই জন্য অনেকে ওবায়দুল কাদেরকে দায়ী করছেন, যে ওবায়দুল কাদের অতি কথন। আবার কেউ কেউ আরো অনেক মন্ত্রীকে দায়ী করছেন, হাসান মাহমুদ বা ইত্যাদি ইত্যাদি। এভাবে পর্যালোচনা চলছে। তো বিএনপি যদি এরকম পতন হয়, তো বিএনপিও তাদের কিছু লোককে দায়ী করবে। আওয়ামী লীগ তো 15.5 বছর দেশ চালিয়ে তারপরে পতন হয়েছে, আর বিএনপি 1.5 মাসের মাথায় তাদের পতন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন গ্রাউন্ডে। মানে বিএনপির কপালে বিপদ আছে। বিএনপি সম্ভবত সঠিক লাইনে না আসতে টিকতে পারবে না, তাদের পতন হবে, তাদেরকে হটানো হবে। এই কথা প্রথম আলো ডেইলি স্টার এই আলাপ এখন সামনে আছে। বিএনপি সরকারকে হটানো সম্ভব কিনা সেই আলাপ এখন এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তাও প্রথম আলো করছে। আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা ঝুঁকিতে আছে। আর বিএনপিও সেম ধ্বংসের দিকে পা বাড়াচ্ছে।
বিএনপির এক বঞ্চিত নেতা, তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে তারেক রহমান মূল্যায়ন করেছে। আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা, আমার ব্যক্তিগত পছন্দের টকশোমেট, তিনি বলছেন যে আওয়ামী লীগ এবং জামাত দুই দলেই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, চায়নি। স্বাধীনতা চেয়েছে শুধু বিএনপি। দেখেন, এই ধরনের বাটপারি, ধান্দাবাজিমূলক কথা এবং চেতনাবাজির কথা, এইগুলোই একটা দলের রেজিমের পতনের জন্য যথেষ্ট। যদি টিকে থাকতে হয়, জনগণের পালস বুঝে জনগণের সমস্যা সমাধানে রাজনীতি করতে হবে। কিন্তু আপনি চেতনাবাজি যদি করতে চান, আপনার ধ্বংস অনিবার্য। তবে আওয়ামী লীগ চেতনাবাজি অনেকদিন করতে পারে, আর বিএনপি, আওয়ামী লীগ যদি 15 বছর করতে পারে, বিএনপি সেটা 15 মাসও করতে পারবে না। কারণ আওয়ামী লীগের চেতনাবাজি করার একটা অধিকার আছে, জনগণ না মানলেও অধিকার আছে, কিন্তু বিএনপির তো অধিকারই নাই। তো বিএনপি সেই চেতনাবাজি করা শুরু করেছে। কি উদ্ভট পথে হাঁটছে বিএনপি। দেখেন, এরকম উদ্ভট পথে হাঁটলে তো পতন হবেই, আপনার তো ধ্বংস হবেই। এই যে কথাটা দেখেন, একজন বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা, গুরুত্বপূর্ণ নেতা, তিনি বলছেন যে আওয়ামী লীগ এবং জামাত দুই দলই স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষে শুধু বিএনপি। এটা তো দড়ি দিয়ে বাধা দরকার। কোন পাগল ছাগল, কোন গর্ত থেকে উঠে এসেছে? এটা কেবল মুক্তিযোদ্ধা। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ চায়নি, এই কথা বলা ইতিহাসের সেরা মিথ্যাচার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে। মুক্তিযুদ্ধকালীন যে প্রবাসী সরকার ছিল, সেই প্রবাসী সরকারটা ছিল আওয়ামী লীগ সরকার। সেই প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিলেন স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।